রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সিবিএ নেতাদের দৌরাত্ম্য, বদলি বাণিজ্য সহ অনৈতিক সুবিধা আদায়ের অভিযোগ। বেশিরভাগ প্রতিষ্ঠানেরই স্বচ্ছতা নেই, মন্তব্য অর্থ উপদেষ্টার। ব্যাংক খাতের সংস্কার অব্যাহত রাখার তাগিদ। অনলাইনে আয়কর পরিশোধ সহজ করল বাংলাদেশ ব্যাংক, ইন্টারনেট ব্যাংকিংয়ের চার্জ নির্ধারণ। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এখনও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে দৌরাত্ম্য কমেনি সিবিএ নেতাদের। নিজেদের প্রভাব খাটিয়ে অনেকেই বদলি, ঋণ মওকুফ সহ অযৌক্তিক দাবি আদায় করছেন। এমনকি কর্মকর্তাদের অপদস্থ করার অভিযোগও উঠেছে। জানিয়ে পরস্পর বিরোধী অবস্থানে এসব ব্যাংকের কর্মকর্তা ও সিবিএ কর্মচারীরা। যদিও প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা বলছেন, ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা রোধে নেওয়া হবে সর্বোচ্চ ব্যবস্থা। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল অফিসে সিবিএ কর্মচারীদের এই শোডাউন। গেল সরকারের সময়ের মতো রাষ্ট্রীয় ব্যাংকেও আবারও দৌরাত্ম্য বেড়েছে সিবিএ নেতাদের। বদলি, পদোন্নতি, সুদ মওকুফ সহ তাদের নানা অযৌক্তিক দাবিতে এমন পরিস্থিতি ব্যাংকটিতে। সোনালী ব্যাংক স্থানীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার স্যারকে ওই কচুকরি মহল থেকে ফোন দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ট্রান্সফার বাণিজ্য, প্রমোশন বাণিজ্য, বিভিন্নের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন ধরনের বাণিজ্য করে। স্ত্রীর নামে নেয়া ঋণের সুদ মওকুফ করার অভিযোগ উঠেছে সোনালী ব্যাংকের এক সিবিএ নেতার বিরুদ্ধে। এমনকি মহাব্যবস্থাপক পদের একজন কর্মকর্তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠলেও তা অস্বীকার করেন তিনি। ডিএমডি স্যার তাৎক্ষণিক ডিএম সাহেব বলছে জাকির সাহেবের ফাইলটা সুন্দর করে ফরওয়ার্ড করো। ওনারা ফরওয়ার্ড করতেছে না। আমি জিএম সাহেবকে কালকে ফোন করলাম, প্রথমে দুজনের কৌশলাদি সুন্দর বিনিময় হলো। স্যার আপনি একটু প্লিজ উপরে বলে দেন, একটু কাইন্ডলি তাড়াতাড়ি ফাইলটা করার, এটা তো ইন্টারেস্ট হচ্ছে স্যার। শুধু সোনালী ব্যাংক নয়, অগ্রণী, রূপালী সহ অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সিবিএ নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। যদিও এসব ব্যাংকের শীর্ষ কর্তারা বলছেন, সিবিএ নেতাদের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে, বাট আমরা সেগুলো পর্যায়ক্রমে শেষ করবো। আমরা যারা কলিগ আছে, যারা সিবিএ সহ সমস্ত সংগঠন প্লাস এখানকার যে নির্বাহী যারা আছে, সবাই এই মেসেজটা আমার নিয়েছে। জোরপূর্বক কিংবা গায়ের জোরে কোনো কিছু আদায় করতে চাই, সেটা অবশ্যই আমার প্রতিহত করা সমীচীন বলে ব্যাংকিং সেক্টর থেকে আমি আমার দৃষ্টিতে মনে হয়। রাজনৈতিক পালাবদলের কারণে ব্যাংকিং খাতে যাতে অনিয়ম ও বিশৃঙ্খলা না হয়, সে ব্যাপারে কঠোর হওয়ার আহ্বান সাধারণ ব্যাংক কর্মকর্তাদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বেশিরভাগ প্রতিষ্ঠানেরই স্বচ্ছতা, জবাবদিহি নেই, যার নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলছেন, অন্তর্বর্তী সরকার ব্যাংক খাতে স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার শুরু করেছে। দীর্ঘমেয়াদে রাজনৈতিক সরকারকেই তা অব্যাহত রাখতে হবে। বুধবার রাজধানীর আগারগাঁয়ে পিকেএসএফ এর বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখতে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ গঠিত হয়। ৩৪ বছরের পথ চলায় স্বায়ত্তশাসিত অলাভজনক প্রতিষ্ঠানটির সুবিধাভোগী এখন ২ কোটি পরিবার। প্রশিক্ষণ, উদ্যোক্তা তৈরি, স্বাস্থ্য, পরিবেশ সহ নানা রকম প্রকল্পে অংশীদার হিসেবে কাজ করছে ২ শতাধিক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান, যার সুফলও পাচ্ছে দেশের বড় জনগোষ্ঠী। ১৩৯টা পেঁপে গাছ থেকে ৭৫,০০০ টাকা প্লাস কাঁচা এবং পাকা পেঁপে অলরেডি বিক্রি করেছি। ১২ সালে আমার চিজ কারখানা করি, চিজ কারখানা ২৭ লিটার দুধ দিয়া শুরু করি। বর্তমানে আমার ২-২.৫ লিটার দুধের কাজ হয়। অনুষ্ঠানে পিকেএসএফ এর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক বলেন, এখনও অনেক দরিদ্র মানুষ সীমাহীন সংগ্রাম করছে। তাদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে হবে। 10টা লোকের সাথে কথা বলে 9টা লোক হতাশ হয়ে পড়ছে। এটা তো ঠিক না। এত ট্যালেন্টেড থাকতে, এত লোক থাকতে, অথচ আমরা এটা পিছিয়ে থাকবো কেন? এ সময় অর্থ উপদেষ্টা বলেন, স্বচ্ছতার কারণে পিকেএসএফকে সরকার
বিদেশি দাতা সংস্থাগুলো সবসময় ইতিবাচকভাবেই দেখেছে। তিনি জানান, অর্থ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ এড়িয়ে বাংলাদেশ ব্যাংক এখন স্বাধীনভাবে কাজ করছে। পলিটিক্যাল গভর্নমেন্টের বিষয় আগে কি করেছে সব রেখে দাও, আমরা নতুন করে শুরু করবো। ডেড ওয়েট লস, সমস্ত ইনভেস্টমেন্টগুলো নষ্ট হয়। আমরা বলেছি, এক পলিটিশিয়ান বলেছেন ঠিক আছে, দেখি আমরা না, আপনারা আমাদের ফুটপ্রিন্টটা অ্যাভয়েড করতে পারবেন না, কারণ আমরা যেটা করব জনগণের ভালোর জন্য, জনগণই আপনাদের চাপ দেবে। উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানো কেবল বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের ধারাবাহিকতা দরকার। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ নিয়ে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সকালে হাইকোর্টের জনস্বার্থে রিটটি দায়ের করেন ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। আওয়ামী লীগ সরকারের করা এই চুক্তিকে দেশের স্বার্থবিরোধী ও অসম বলে উল্লেখ করা হয়েছে এই রিটে। গত 6 নভেম্বর আদানি গ্রুপের সাথে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়, কিন্তু কোনো কার্যকর উদ্যোগ দেখতে না পেয়ে আজ রিটটি দায়ের করেন আইনজীবী। 2017 সালে আদানি থেকে বিদ্যুৎ কিনতে 25 বছর মেয়াদি চুক্তি করে সরকার। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নিতে এখন আমরা দেখিনি, এই জন্য আমরা রিট পিটিশন দায়ের করেছি এবং সেখানে আমরা চেয়েছি যে সরকারের উপর যেন নির্দেশনা দেয়া হয় যে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে এই চুক্তিটাকে পুনর্বিবেচনা করা হোক। যদি সেটাতে আদানি রাজি না হয় তাহলে এই চুক্তিটাকে বাতিল করে দেয়া হোক। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সিন্ডিকেট ও দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বিগত সরকারের সহযোগীরা। সিন্ডিকেটের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন মালয়েশিয়ার শ্রমবাজার ও শ্রমিকরা। বুধবার সকালে রামরুর এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যাতে সিন্ডিকেট না হয় সে ব্যাপারে দুই দেশের সরকারকেই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। সৌদি আরবের পর গত 1.5 বছর সবচেয়ে বেশি কর্মী গেছে মালয়েশিয়ায়, যা 5 লাখের মতো। গত 15 বছরে 3 দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হয়। প্রতিবারে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট গঠনের বিষয়টি সামনে আসে। সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠলেও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, মালয়েশিয়া 15টি দেশ থেকে কর্মী নেয়, অথচ একমাত্র বাংলাদেশের ক্ষেত্রেই সিন্ডিকেটের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা পাচার ও শ্রমিক পাচারের অভিযোগ ওঠে। যারা অপকর্মটা করেছে তাদের কারণে কিন্তু মালয়েশিয়ান সরকারের সুনাম নষ্ট হয়েছে, বাংলাদেশের সুনাম নষ্ট হয়েছে। কিন্তু মালয়েশিয়াতে আপনাদের পার হেড $1,500 থেকে $2,000 করে ওদেরকে দিতে হয়েছে। এই টাকাটা কি বাংলাদেশ থেকে গিয়েছে? এই টাকাটা কোত্থেকে গেল? এটা কি হুন্ডি হয় না? এটা কি মালিয়ান লন্ডারিং হয় নাই? হাজার হাজার কোটি টাকা এই সেক্টর থেকে লুটপাট হয়েছে। কারা করেছে? ওই স্বৈরাচারী সরকারের সহযোগী যারা ছিল তারা। যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় শাস্তি প্রদান করা হোক। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে আর যেন কোনো সিন্ডিকেট না হয় এ বিষয়ে দুই দেশের সরকারকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে রামরু। দেশের সবচেয়ে বড় একটা সেক্টর এটা, অতীতে ধুকে ধুকে এটাকে নিঃশেষ করা হয়েছে। আপনারাই বলেন এখন আপনাদের এটা রাজনৈতিক পুঁজি এখন আগের সরকারের বিরুদ্ধে। তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিত করুন যে আপনারা এই অপশক্তি যারা এটা একেবারে সেই ধুকে ধুকে নিশ্চিন্ন করার জন্য যারা করেছে সেই পথে আপনারা হাঁটবেন না। সেমিনারে বক্তারা শ্রমবাজার নিয়ে সংস্কার কমিশন গঠনের আহ্বান জানান। ওই সিন্ডিকেটের মধ্যেই তারা ঢুকে গেল। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনলাইনে আয়কর পরিশোধ সহজ করতে চার্জ নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে ই রিটার্ন দিতে করদাতারা এখন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে চার্জ পরিশোধ করতে পারবেন। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে ইস্যুকৃত কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে 25,000 টাকা পর্যন্ত গ্রাহকের কাছ থেকে লেনদেন প্রতি সর্বোচ্চ 20 টাকা এবং 25,000 টাকার বেশি হলে লেনদেন প্রতি সর্বোচ্চ 50 টাকা আদায় করা যাবে। এছাড়া মোবাইল ব্যাংকিং ও পিএসপি ওয়ালেট ব্যবহারের লেনদেনের প্রতি 1% বা সর্বোচ্চ 30 টাকা আদায় করা যাবে।
যা অবিলম্বে কার্যকর হবে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।